নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প হারায় খুঁজির অন্তিম পর্ব। মেঘার ডাকে চোখ খুলল মৈত্রী। দু চোখ মুছে একটু ধাতস্থ হয়ে ফোনটা হাতে নিল। অস্ফুট স্বরে বলল, হ্যালো মুনাই, আমি তখন মিটিংয়ে ছিলাম, এখন বাড়ি ফিরছি। আমি আজ রাতেই তোকে ফোন করতাম, একটা জরুরি কথা ছিল। আচ্ছা আগে বল, কেমন আছিস সবাই? দাদার মুখে মুনাই নামটা শুনে মৈত্রীর বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। পুরো ছেলেবেলার ছবির মতো চোখের সামনে ভেসে উঠল। বাবা মায়ের পর দাদা ছাড়া এখন এই নামে তাকে আর কেউ ডাকে না। মৈত্রীর মনে পড়ছে টালিগঞ্জের 2 কামরার ভাড়া বাড়িটা। সেখানে বাবা মা দাদা আর সে থাকতো। দাদা আর তার পড়ার টেবিল, বই খাতা রাখা লোহার তাক, আলনা, মায়ের রান্নাঘর, সামনে রাখা লাল রঙের প্লাস্টিকের খাবার টেবিল, খাঁচায় ঝোলানো ময়না পাখি, সবই যেন ভীষণ জীবন্ত। মৈত্রীর মনে হয় এই তো সেদিনের কথা, অথচ এখন কোথাও তার কোনো অস্তিত্ব নেই। কে যেন নিমেষে সব ভ্যানিশ করে দিল। 21 বছরে পা দিয়ে মৈত্রীর বিয়ে হয়ে গেল। তার কয়েক বছরের মধ্যেই দুম করে বাবা চলে গেল। দাদা চাকরি পেল, অফিসের কোয়ার্টার পেল, মাকে নিয়ে ভাড়া বাড়ি ছেড়ে সেখানে উঠল। চিরতরে হারিয়ে গেল মৈত্রীর স্বপ্নের ছেলেবেলা। মুনাই, কি হলো, কথা বলছিস না কেন? মৈত্রী ফুপিয়ে উঠল। দাদা, আমরা ভালো নেই রে, অর্ণব হসপিটালে ভর্তি, হার্ট অ্যাটাক করেছে। সে কি রে, কবে? কাল রাতে। এখন একটু ভালো আছে, সকালে এনজিওপ্লাস্টি হয়েছে। আমাকে এখন জানাচ্ছিস? কোন হসপিটালে ভর্তি? কাল রাত থেকে মাথা ঠিক ছিল না, তোকে জানাতেই তখন ফোন করেছিলাম। অর্ণব হার্ট রিসার্চে আছে, ওখানে না নিয়ে গেলে হয়তো বড় অঘটন ঘটে যেত। ওরা বলল আর 15 মিনিট দেরি। মৈত্রীর কথা জড়িয়ে যায়, কান্নায় গলা বুক বুজে গেল। খুব ভালো করেছিস। হার্টের ক্ষেত্রে ভাবাভাবির সুযোগ থাকে না, যদি ওখানে বড্ড খরচ। জানিস দাদা, মাত্র 1-2 দিনেই 1,10,000 টাকা বিল হয়েছে। এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি সব নিয়ে। কি করব বলতো? আমাদের অবস্থা তো জানিস। পাশের বাড়ির এক দাদা নিজের টাকা দিয়ে ভর্তি করেছেন। কাল সকালে পুরো টাকা জমা করে ওকে ছাড়াতে হবে। তোদের কোনো মেডিক্লেম নেই? না, কোনো দিনই তো তেমন অসুখ বিসুখ হয়নি, তাই আর কি। আমাকে কি করতে বলছিস? তোকে বলেই বলছি রে, আর তো কাউকে জোর দিয়ে বলতে পারি না। তুই কি কাল টাকাটা জমা করতে পারবি রে? পরে যদি তোকে কিছু কিছু করে শোধ দিতাম। কি করে শোধ করবি? অর্ণবের এই অবস্থায় সেটা কি সম্ভব হবে? ঘরে কত আছে? মৈত্রী চুপ। এই প্রশ্নের কি উত্তর সে দেবে? হাত তো শূন্য। যা কয়েক হাজার ঘরে আছে তা তো সংসার খরচেই চলে যাবে। দাদাকে মিথ্যে বলে লাভ নেই। কোনো রকমে বলল, কিছুই নেই, তুই যদি কালকের দিনটা উদ্ধার করে দিতে পারিস। দাদা যেন একটু ঘাবড়ে গেল, তারপরেই সামলে নিয়ে বুঝিয়ে বলল, জানিস তো বৌদির চিকিৎসায় প্রতি মাসে কত টাকা খরচ হয়। গত মাসে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, তাই পুরোটা হয়তো পারবো না, তবে কিছুটা দিতে পারবো। তাহলে বাকিটা? আর কেউ নেই, মানে যার থেকে নিতে পারিস? না, তেমন কেউ নেই। আমার বন্ধুরা আছে, তবে সত্য কিছুদিন ওদের সাথে যোগাযোগ হয়েছে, তাই চাইতে ভীষণ খারাপ লাগছে। গয়নাগাটি কিছু আছে? মৈত্রী চুপ করে যায়। গয়না তার খুব একটা কম ছিল না, মা বাবা দিয়েছে, শ্বশুর শাশুড়িও যথেষ্ট দিয়েছে। একমাত্র ছেলের বউ, তার আর কাকে দেবেন? কিন্তু অর্ণবের ব্যবসায় 2বার কিছুটা করে সোনা দিতে হয়েছে। বাকিটা 2 মেয়ের বিয়ের জন্য রাখা আছে। কিন্তু সেসব তো 2 মেয়ের জন্য রাখা আছে, ওদের বিয়ের সময় গয়না কোথায় পাবো বলতো, যা দাম হয়েছে সোনার। আচ্ছা শোন, তোকে বললাম না একটা জরুরি কথা আছে। পরশুদিন আমার অফিসে হঠাৎ ইন্দ্রর খুড়তুতো ভাই সুজা এসে হাজির। আমি তো প্রথমে চিনতেই পারিনি, এত বছর ওর চেহারা বেশ পরিবর্তন হয়েছে। মাথায় চুল পড়ে গেছে, শরীরে মেদ বেড়েছে। তোর বিয়ের সময় ওর সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছিল, কিন্তু সেসব তো বহু যুগ আগের কথা। তবে মাঝে একবার ধর্মতলায় দেখা হয়েছিল, তখন মনে হয় আমার অফিসটা কোথায় ওকে বলেছিলাম। মৈত্রী অবাক হয়ে বলল, সুজয় দা কেন এসেছিল? বলল ওদের বাড়িটা প্রমোটার নিতে চাইছে। বাড়ির সদস্যরা সবাই রাজি, কেবল ইন্দ্র সাইনের জন্য কাজটা আটকে আছে।
আমি বললাম ইন্দ্র তো নিরুদ্দেশ। বলল ইন্দ্রর যেহেতু মেয়ে আছে তাই মেয়ের সাইন লাগবে। আমি বললাম কেন সাইন করবে, ওর কী লাভ? বললো ওর ভাগ থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব একবার যেন এসে কথা বলে। ঘন অন্ধকারে যেন হঠাৎ একটা ঝলক বিদ্যুৎ খেলে গেল। বুকটা ছলাৎ করে উঠল মৈত্রীর। অস্থির হয়ে বলল, দাদা ভাগ মানে কী রে? কী দেবে ওরা? প্রমোটার টাকা অথবা ফ্ল্যাট কিছু একটা হয়তো দেবে। তুই তো তখন সব ছেড়ে চলে এসেছিস, ওরা দখল করে নিয়েছিল। কিন্তু দলিলে তো ইন্দ্রর বাবার নাম আছে। সকলের সাইন না হলে তো প্রমোটার প্ল্যান পাবে না, বুঝেছিস? তোকে এখনই যোগাযোগ করতে হবে। তোর নাম্বারটাও চাইছিল, আমি দিইনি। আমি সুজয়ের নাম্বারটা নিয়ে নিয়েছি, বলেছি বোনের সাথে কথা বলে কবে যাবে জানিয়ে দেবো। মৈত্রী নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। এমনটাও হয়? কে যেন বলেছিল ঈশ্বর কখনো সব দরজা বন্ধ করেন না, কোনো না কোনো একটা দরজা তিনি ঠিক খোলা রাখেন। ঠাকুরের আসনের সামনে বসে একটা খবর শুনে মৈত্রীর সারা শরীর শিহরিত হচ্ছে। ফোনটা হাতে নিয়ে সে কাঁদতে কাঁদতে আসনের সামনে মাটিতে মাথা ঠেকায়। ওদিকে মৈত্রীর দাদা অস্থির হয়। মোনাই কাল সকালে ও বাড়ি যাবে কি না বল, আমি সুজয়কে ফোন করব। দাদা তুই আমার সাথে কি যাবি? আসলে এতদিন পর একা যেতে কেমন যেন লাগছে। ওরে পাগল, আমি তো যাবই। তুই আর মেঘা কাল সকালে 8টায় মেট্রো করে গিরিশ পার্কে চলে আয়, আমি পৌঁছে যাব। প্রথমে বাড়ি গিয়ে সুজয় আর বাকিদের সাথে কথা বলবো, তারপর সোজা প্রমোটারের সাথে গিয়ে দেখা করব। টাকা না মেলে, টাকা যদি না পায় তো মেঘা সাইন করবে না। দাদা, ডুকরে কেঁদে ওঠে মৈত্রী। মনে হয় কাঁদিস না, আমি তো কিছুই করতে পারি না, সবই তো জানিস। কিন্তু এইটুকু তোর দাদা তোর জন্য করবে, চিন্তা করিস না, তোর পাশে সবসময় আছি। কিন্তু দাদা কাল টাকাটা না পাওয়া গেলে হসপিটালে কি দেব? 11টায় তো যেতে বলেছে, কাল সকালেই। কিন্তু তোকে প্রমোটার টাকা দেবে না। তবে কতটা দেবে কি দেবে সেটা তো আন্দাজ পাওয়া যাবে। দেখবি ইন্দ্রর বাড়ির লোকেরা তোকে টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করবে। ওই ভাঙাচোরা বাড়ির বদলে যে ওরা নতুন ঝকঝকে ফ্ল্যাট পাবে, যারা একদিন তোর আশ্রয়টুকু কেড়ে নিয়েছিল তারাই আজ তোকে সব ফিরিয়ে দেবে। আর চিন্তা করিস না, টাকাটা পাওয়া নিশ্চিত হলে আমি কালকে হসপিটালে পুরো টাকা দিয়ে দেবো। তুই টাকা পেলে পুরোটা একসাথে আমায় ফিরিয়ে দিস। দাদা আমি এখনও ভাবতে পারছি না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। কোনো স্বপ্ন নয়, মনে হয় সব সত্যি। এখন রাখি, সুজয়কে ফোন করতে হবে। দাদা আর একটা কথা। আবার কি হলো? মৈত্রী খুব নিচু স্বরে ফিসফিসিয়ে বলল, দাদা ইন্দ্রর খোঁজ পাওয়া গেছে। ও ইউকেতে আছে, আমার বন্ধু দেবস্মিতার স্বামী ওকে চেনে, ওর সাথে কথা বলেছে। মৈত্রীর দাদার গলায় একরাশ বিস্ময় ঝরে পড়ল। কি বলছিস? কবে হয়েছে এসব? এই তো 2-3 দিন আগে। মেঘা সবে আজ জেনেছে। মেঘা এখন বাবার সাথে কথা বলার জন্য অস্থির হচ্ছে। সর্বনাশ! ইন্দ্র বেঁচে আছে জানলে কিন্তু মেঘার সাইনে কাজ হবে না। ইন্দ্রকে নিজে এসেই কিন্তু সাইন করতে হবে। ও আসবে বলে মনে হয় না, সুতরাং সব কিছু বাঁশ জলে চলে যাবে। মৈত্রী বুক কেঁপে উঠল, কাপা গলায় বলল, তাহলে উপায়? শোন, কাল সকালে মেঘাকে আনার দরকার নেই, তুই একা আয়। তারপর মেঘাকে বোঝাতে হবে যে ও যেন বাবার কথা কাউকে না বলে। মৈত্রী আফসোসের সুরে বলল, ইস কি ভুল করলাম, মেঘা কিচ্ছু জানতো না জানিস। আজ বিকেলেই দেবুকে বললাম মেঘাকে সত্যিটা জানিয়ে দিতে, আর মেঘা এখন বাবা বাবা করে অস্থির হচ্ছে। যাই হোক, মেঘাকে সব কিছু বুঝিয়ে বল, ইন্দ্রর কথা কিন্তু একদম কাউকে বলা চলবে না। আমি রাখছি, রাত হয়ে যাচ্ছে, সুজয়কে ফোন করতে হবে। ঠিক 8টায় গিরিশ পার্কে চলে আসিস। দাদার ফোনটা রেখে মৈত্রী কয়েক মিনিট ঠাকুরের দিকে তাকিয়ে দুহাত জোর করে বসে থাকলো। চোখের সামনে একটা অলৌকিক ঘটনা যেন ঘটে গেল। একটু আগে সে কাতরভাবে একটা উপায় খুঁজে চলছিল। ঈশ্বর যেন সেই প্রার্থনা শুনে রাতারাতি একটা পথ দেখিয়ে দিল। প্রণাম জানিয়ে উঠে বলল মৈত্রী মনে হলো একবার মেঘার সাথে কথা বলা দরকার। ধীর পায়ে মেঘার ঘরে ঢুকে মৈত্রী দেখল মেঘার ফোনে বেশ জোরে জোরে কার সাথে যেন কথা বলছে। প্লিজ মেশো, বাবাকে একবার ফোন করো, বলো আমি কেবল একটিবার বাবার গলা শুনতে চাই।
মৈত্রী বুঝতে অসুবিধা হলো না যে মেঘা দেবুর স্বামী অমিতদার সাথে কথা বলছে। মৈত্রী তাড়াতাড়ি মেঘার দিকে এগিয়ে যায়, ফোনটা মেঘার হাত থেকে নিতে চেষ্টা করলো। আমায় দে, আমি কথা বলছি। মেঘা মায়ের হাতে ফোনটা ধরিয়ে খাটের ওপর উপুর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে ডুকরে উঠল। মৈত্রী কী করবে বুঝতে পারছে না, মেঘাকে সামলাবে নাকি ফোনে কথা বলবে। শেষ পর্যন্ত সে মেঘার পাশে বসে মেঘার গায়ে হাত বুলিয়ে ফোনে কথা বলতে শুরু করলো। হ্যালো, আমি মৈত্রী বলছি। ওদিকে অমিতের গলা। মেঘা কোথায়? ফোনটা ছেড়ে দিল কেন? মেঘার এমন কান্নাকাটির কারণ মৈত্রী বুঝতে পারছে না। সে অবাক হয়ে বলল, কী হয়েছে অমিতদা? মেঘা কী বলছিল? মেঘা ইন্দ্রনাথকে ফোন করেছিল, কিন্তু সে নাকি ওর নাম্বার ব্লক করে দিয়েছে, তাই মেঘা এখন আমাকে ইন্দ্রনাথকে ফোন করতে বলছে। আপনার সাথে কি ইন্দ্রর কথা হয়েছে? আজ সন্ধ্যায় কথা হয়েছে, মেঘা ফোন করতে পারে সে কথা আমি ইন্দ্রনাথকে বলেছি, কিন্তু সে পরিষ্কার বলে দিয়েছে কারোর সাথে সে যোগাযোগ রাখতে চায় না। বলেছে যা ফেলে এসেছি তা চিরকালের মতো ফেলে এসেছি। মৈত্রী যেন নিশ্চিন্ত হলো, শান্ত গলায় বলল, অমিতদা আপনি কথা মেঘাকে বলেছেন? এটাই তো বলতে চাইছিলাম, কিন্তু তার আগেই তো ফোনটা ছেড়ে দিল। আমি ওকে দিচ্ছি, আপনি কথাটা বুঝিয়ে বলুন। আচ্ছা। মৈত্রী মেঘার মাথায় হাত বুলিয়ে ফোনটা স্পিকারে দিয়ে বলল, মেঘা মেশো কথা বলতে চাইছেন, একবার ঠিক কথা বলো। মেঘা উঠে বসে ফোনটা হাতে নিল। হ্যালো। অমিত খুব শান্ত কণ্ঠে বুঝিয়ে বুঝিয়ে বলল, মেঘা একটা কথা ভালো করে শোনো। তোমার বাবার সাথে আজ সন্ধ্যায় আমার কথা হয়েছে। তোমার বাবা পরিষ্কার জানিয়েছেন তিনি কারোর সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চান না। মেঘা ফুপিয়ে উঠল, আমার সাথেও না? বাবাকে আমার গলা শুনতে চায় না? না, চায় না। চাইলে অনেক আগেই আমার থেকে তোমার নাম্বার নিয়ে ফোন করতে পারতো। সে কি তা করছে? করে তো নি। তোমাকে বুঝতে হবে, ভুললে চলবে না, বাবা তোমাকে 1 বছর বয়সে ছেড়ে চলে গিয়েছিল। মেয়ের প্রতি টান থাকলে কোনো বাবা কি এ কাজ করতে পারে? কেন গিয়েছিল তুমি কি কিছু জানো? নিজের রিসার্চের জন্য চলে গিয়েছিল। কারোর কথা কিন্তু সেদিন সে ভাবেনি, তোমার কথাও না। সে চায় না কোনো সম্পর্ক রাখতে, তাই তোমার নাম্বার ব্লক করে দিয়েছে। আমি ফোন করলে আমার ফোন মনে হয় ধরবে না। ও আর এই বিষয়ে কোনো কথা শুনতে বা বলতে চাইছে না। কিন্তু মেশো? কোনো কিন্তু না মেঘা। তোমার মা আছেন, বাবা আছেন। বাবা অসুস্থ, তুমি সেটা নিয়ে ভাবো। বাড়ি ফিরলে বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলো। যে মানুষ তোমাকে ধরা দিতে চায় না তাকে ধরতে চাও না, সে ধরা তোমাকে কোনো দিনই দেবে না। মেঘা মায়ের কোলে মাথা গুজে হাপুস নয়নে কাঁদতে থাকে। মৈত্রী তাড়াতাড়ি বলল, অমিতদা, মেঘা আপনার সব কথা শুনেছে, বড় কান্নাকাটি করছে, আমি এখন রাখছি। মৈত্রী খুব ইচ্ছে করলেও মেঘার সামনে সে অমিতকে ধন্যবাদ জানাতে পারল না। মৈত্রী ভেবে রাখলো, এত সুন্দর করে মেঘাকে বোঝানোর জন্য মেঘার অনুপস্থিতিতে সে একবার অমিতদাকে ধন্যবাদ জ্ঞাপন করবে। সেদিন প্রায় মাঝরাত অবধি মেঘা কান্নাকাটি করেছে, নিজের ভাগ্যকে দোষারোপ করেছে। বাবা মেয়েকে চায় না এমন দুর্ভাগ্যের কপাল কটা মেয়ের হয়। মৈত্রী যতদূর সম্ভব মেঘাকে আদর করে বুঝিয়েছে, বলেছে জন্ম দিলেই কেউ প্রকৃত বাবা হতে পারে না। ছোট থেকেই নানা ঘটনা তুলে ধরে মৈত্রী মেঘাকে অর্ণবের নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ দিয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত মেঘা অনেকটা বুঝেছে। বলেছে আর কোনো দিনও সে নিজের থেকে বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। পরদিন সকালে 7টার মধ্যে মৈত্রী বেরিয়ে পড়েছে। মেঘা ঘুমোচ্ছে। মাঝরাত পর্যন্ত জেগে মেঘা যে সকলে সহজে ঘুম থেকে উঠবে না তা মৈত্রী জানে, তাই আর ডাকাডাকি করলো না। ঠিক 8টায় গিরিশ পার্ক মেট্রো স্টেশনের সামনে দাদার সাথে মৈত্রীর দেখা হলো। 16 বছর পর একরাশ দ্বিধায় নিজেকে মুড়ে মৈত্রী ইন্দ্রদের বাড়িতে ঢুকলো। সুজয়ও আরও একজন সদর দরজায় দাঁড়িয়েছিল। এক অভূতপূর্ব আতিথেয়তার সঙ্গে মৈত্রী আর তার দাদাকে ভেতরে নিয়ে একটা ঘরে বসানো হলো। চা মিষ্টি দেওয়া হলো। মৈত্রীর মনে পড়ে যাচ্ছে একটা সময় এই বাড়ির মানুষগুলোর করা নিষ্ঠুর ব্যবহার। তাই সে চুপচাপ রয়েছে, প্রয়োজন ছাড়া একটা কথাও বলছে না। যা কথা বলার মৈত্রীর দাদা কথা বলছে। জানা গেল 7 কাঠা জায়গার ওপর 100 বছরের বেশি পুরনো এই বাড়িটার মোট 5 জন উত্তরাধিকার আছে। প্রত্যেকে সমান ভাগ পাবে।
5 জন 5টা ফ্ল্যাট পাবে, কেউ ফ্ল্যাট নিতে না চাইলে সমান মূল্যের টাকা পাবে। সুজয় প্রমোটারকে আসতে বলে দিয়েছে। 9টা নাগাদ স্থূলকায় প্রমোটার 2জন শার্টলেট নিয়ে ঘরে ঢুকলেন। হাসি মুখে চেয়ারে বসে মৈত্রী আর তার দাদাকে হাত তুলে নমস্কার করে বললেন, মৈত্রীদেব, আপনার মেয়ে কোথায়? সাইন কিন্তু তাকে করতে হবে। মৈত্রী কিছু বলার আগে মৈত্রীর দাদা বলল, যেদিন বলবেন মেঘা সাইন করে দেবে, কিন্তু তার আগে এগ্রিমেন্ট করতে হবে। এরা ফ্ল্যাট চায় না, টাকা নেবেন। আপনি কত দেবেন? একটা 2 BHK ফ্ল্যাটের দাম যা হবে তাই পাবে। মৈত্রী ভিতরে উত্তেজনা দমিয়ে রাখতে পারছে না। বড় বড় চোখ করে দাদার দিকে তাকায়। দাদা প্রমোটারকে প্রশ্ন করল, মোটামুটি কত টাকা? এই ধরুন কম করে 30 থেকে 35 লাখ। কিন্তু বিল্ডিং কমপ্লিট না হলে কিছু দেওয়া মুশকিল। ফ্ল্যাট রেডি হলে আপনারা নিজেরাই বিক্রি করে দেবেন। খদ্দের আমার রেডি। শেষ হতে কতদিন লাগবে? খুব বেশি হলে 2 বছর। আরও আগে শুরু হয়ে যেত, আপনাদের তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রমোটার ভদ্রলোক এবার মৈত্রীর দিকে তাকায়। আপনার প্রথম স্বামী মানে ইন্দ্রনাথ কতদিন নিরুদ্দেশ? 17 বছর। কোন রকম খবর পেয়েছেন কি? মৈত্রী মাথা নাড়িয়ে না জানালো। তার মানে ধরে নিতে হবে তিনি মৃত। মোটামুটি 7-8 বছর পেরিয়ে গেলে এসব ক্ষেত্রে মৃত ধরে নেওয়া হয়। মৈত্রী সাহস করে ঘরভর্তি লোকের সামনে বলল, একটা কথা বলবো? বলুন। আমার স্বামী মানে যাকে পরে বিয়ে করেছি তিনি হার্ট রিসার্চে ভর্তি। পরশু হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওপ্লাস্টি হয়েছে, 1 লাখ টাকা বিল হয়েছে। আজ টাকাটা জমা দিলে ওনাকে হসপিটাল থেকে ছাড়াতে পারবো, কিন্তু হাতে কিছু নেই। যদি ওই টাকাটা অ্যাডভান্স মানে খুব বিপদে পড়েছি, না হলে এইভাবে চাইতাম না। প্রমোটার ভদ্রলোক উপস্থিত সদস্যদের দিকে তাকালেন, কি যেন ভাবলেন, তারপর বললেন, আপনার মেয়ে কবে সাইন করতে পারবে? কাল পারবে? আজ বললেও করতে পারবে, তবে বিকেলের দিকে, কারণ এখান থেকে ফিরে ওকে নিয়ে হসপিটালে যাব। কাল সকালে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে কালকেই হোক। আর আপনার টাকাটা অনলাইন করলে চলবে? হসপিটালের ব্যাপার যখন বলছেন তখন তো দিতেই হবে, এইটুকু না করতে পারলে কি হবে? মৈত্রীর চোখের কোণে জল আসে। রুমালে মুছে কোনো রকমে বলল, অনলাইনে কোনো অসুবিধা নেই, আমার নাম্বার সেভ করে নিন। আপনি বড় সাহায্য করলেন, কোনো দিন এই উপকার ভুলবো না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কাল সকাল 10টায় মেয়েকে নিয়ে আমার অফিসে চলে আসুন। এই নিন আমার কার্ড। মৈত্রীর দাদা হাত বাড়িয়ে কার্ডটা নিয়ে বললেন, কাল সকালে আমি বোন আর ভাগ্নিকে নিয়ে আপনার অফিসে পৌঁছে যাব। প্রমোটার ভদ্রলোক মৈত্রীর নাম্বার নিয়ে টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন। মৈত্রী আর দাদা বেরিয়ে পড়ল রাস্তায়। সকাল তখন 10টা, শহর জুড়ে ঝলমলে রোদ ছড়িয়ে পড়ছে। এমন একটা সুন্দর সকাল মৈত্রী অনেক দিন পর দেখলো। দাদা হাসতে হাসতে বলল, মোনাই, তোর কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেলাম। কি করে টাকাটা চাইতে পারলি রে? আর ভদ্রলোক কেমন এক কথায় তোকে টাকা দিয়ে দিল? আমি বললে বোধহয় দিত না। মৈত্রী মুখ টিপে হাসল, কিন্তু বলতে পারল না, তোর বোন এখন আর সেই মুখ চোরা ভীতু নেই রে দাদা। জীবনে ঘাত প্রতিঘাত তাকে অনেকটা বদলে দিয়েছে। যাই হোক, মাঝখানে ঘণ্টাখানেক কেটে গেছে। মৈত্রীর দাদা সোজা হসপিটালে। মৈত্রী বাড়ি গিয়ে মেঘাকে নিয়ে হসপিটালে পৌঁছেছে। মৈত্রীর আর তর্স হয়েছে না। অর্ণবের কাছে ফোন নেই, তাই এত বড় যুদ্ধ জয়ের ঘটনা সে এখনও অর্ণবকে জানাতে পারেনি। বিলিং ডিপার্টমেন্টে টাকা মিটিয়ে মৈত্রী মেঘা দাদাকে নিয়ে প্রায় ছুটতে ছুটতে অর্ণবের ঘরে ঢুকলো। অর্ণব মুখ নামিয়ে বেডে বসে আছে, চিন্তা ভাবনায় অস্থির হয়ে পড়ছে। 3জনকে একসাথে ঢুকতে দেখে সে নিজেই তাড়াতাড়ি করে বেড থেকে নেমে এগিয়ে এলো। মৈত্রী, কী হলো? কোনো খবর পাচ্ছি না। টাকার ব্যবস্থা? মৈত্রী একগাল হাসি নিয়ে এগিয়ে এসে অর্ণবের গায়ে হাত রাখলো। সব ব্যবস্থা করে ফেলেছি, পুরো টাকা জমা দিয়ে এলাম। এই নাও তোমার জামা কাপড়, চেঞ্জ করে নাও। অর্ণব মৈত্রীর দাদার দিকে তাকায়। সে নিশ্চিত টাকাটা দাদা দিয়েছে। দাদা হাসলো। কি ভাবছো অর্ণব, আমি দিয়েছি? আমি কিন্তু কিচ্ছু দিইনি, মুনাই নিজেই সব জোগাড় করেছে। কি করে? মৈত্রী, কার কাছ থেকে টাকা নিলে রাধিকা? দাদা এগিয়ে এলো। তুমি শান্ত হও অর্ণব, বসো, আমি সব বলছি, বেশিক্ষণ সময় লাগবে না, শুনে তারপর ড্রেস পরো। মিনিট 10 সময় নিয়ে দাদা পুরো ঘটনা অর্ণবকে বিস্তারিত বলল। এক অকল্পনীয় ঘটনার এমন বাস্তবায়ন শুনে অর্ণব একেবারে বসে পড়ল।
বিশ্বাস করতে পারছিল না যে মেঘা এসব কিছুই জানতো না। সেও সব শুনে অবাক। সে বলল, আচ্ছা মামু, বাবা তো বেঁচে আছে, তাহলে আমি সাইন করলে হবে? এই একটা ব্যাপার পুরোপুরি তোর ওপর নির্ভর করছে মেঘা। যদি কোনোভাবে প্রমোটার জানতে পারে যে ইন্দ্র বেঁচে আছে, তাহলে কিন্তু কিছুই হবে না, কারণ তোর বাবা কোনোদিনও ফিরেও আসবে না আর সাইনও করবে না। মামা এগিয়ে গিয়ে মেঘার মাথায় হাত রাখে। এটুকু করতে পারবি না মা? টাকাটা পেলে তোদের সংসারটা বেঁচে যাবে। তোর মা, তোর বাবা তোকে কত কষ্ট করে মানুষ করেছে, এবার ওদের একটু শান্তি দে মা। মেঘার দু চোখে জল, মামার গা ঘেঁষে সে দাঁড়ায়। একটু ভেবে মাথা নিচু করে বলল, পারবো মামু, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি কোনো দিন কাউকে বাবার কথা বলবো না। মানুষ যখন নিজের ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারে, তখন বোধহয় সে আপনা আপনি ঝুঁকতে শিখে যায়, আর কোনো অভিমান, দ্বন্দ্ব, দ্বিধা তাকে স্পর্শ করতে পারে না। সে তখন সোচ্চারে ভুল স্বীকার করতে হয়তো দুবার ভাবে না। নিজের বাবার প্রতি সব প্রত্যাশা ভেঙে গিয়ে মেঘা এখন বুঝতে পারে, পিতৃস্নেহে আপন পর ভেদাভেদ থাকে না। ছোট থেকে অকুণ্ঠ স্নেহ যার থেকে সে পেয়েছে, সে মানুষটি তার নিজের বাবা। মেঘা অর্ণবের কাছে গিয়ে দুহাতে বাবাকে জড়িয়ে ধরল। বাবার কাঁধে মাথা রেখে বলল, এই তো আমার বাবা। আমার আর কোনো বাবা কোনোদিনও কোথাও ছিল না, আজও নেই। মৈত্রী মেঘার পাশে গিয়ে দাঁড়ায়। মেঘা নিজেকে সামলাতে না পেরে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে থাকে। ঠিক সেই সময় একটা সিস্টার ঘরে ঢোকেন। মেঘার অবস্থা দেখে বলেন, কি হলো, এত কান্নাকাটি কেন? বাবা তো একদম ঠিক আছে, ওনাকে এবার রিলিজ করতে হবে, ওনাকে রেডি হতে দিন, আপনারা বাইরে আসুন, মেডিসিন কে বুঝবেন, আমার সঙ্গে আসুন। মৈত্রী উঠতে যাচ্ছিল, মেঘা থামিয়ে দেয়। আমি যাচ্ছি, বাবাকে আমি মেডিসিন দেবো, তুমি বসো। মেঘা সিস্টারকে অনুসরণ করলো। মৈত্রীর দাদা প্রায় সাথে সাথে উঠে পড়ল। মুনাই, আমি বাইরে যাচ্ছি, তুই অর্ণবকে নিয়ে আয়। দাদা বেরিয়ে যাওয়ার পর মৈত্রী তড়িঘড়ি ব্যাগ থেকে অর্ণবের জামা কাপড় বের করে হাতে দেয়, না এগুলো পরে নাও। অর্ণব মৈত্রীকে কাছে টানে, দু হাতে মৈত্রীর মুখটা তুলে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মৈত্রী অস্থির হলো। কি হলো, বাড়ি যাবে না? এখানে আরও থাকবে? অর্ণবের গলা ধরা। সে ধীরে ধীরে বলল, মৈত্রী, আমি কি স্বপ্ন দেখছি? কাল সারা রাত শুধু ভেবেছি, কোনো পথ খুঁজে পাইনি। আজ সকালে এত কিছু কি করে ঘটলো? মৈত্রী মৃদু হেসে বলল, শুধু তোমার জন্যই সব সম্ভব হয়েছে। অর্ণব ভুরু কুঁচকে থাকা। আমি কি করলাম? শুধুমাত্র তোমার পুণ্যে সব হয়েছে। সারা জীবন অনেক ভালো কাজ করেছো, তার কোনো মূল্য নেই? ঈশ্বরকে এতই নিষ্ঠুর? কী ভালো কাজ, আমি কী বা করতে পারি? মৈত্রীর দু চোখে জল, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। তুমি যে মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারো, কজন পারে গো সেটা? এমন সময় একজন সিস্টার ঘরে ঢুকে ধমক দিল, উফ, আপনাদের দেখছি বাড়ি ফেরার কোনো ইচ্ছেই নেই। নিজে পেশেন্ট অপেক্ষা করছে, বেড পরিষ্কার করতে হয়। ম্যাডাম, আপনি বাইরে যান তো, ওনাকে রেডি হতে দিন। মৈত্রী অর্ণবের দিকে তাকিয়ে মুচকি হেসে বাইরে চলে এলো। এর পরের ঘটনার প্রবাহ খুব চেনা। অর্ণব বাড়িতে ফিরেছে, পাশের বাড়ির দাদা বৌদি দেখা করে গেছে। পরের দিন সন্ধ্যায় রাধিকা নিলয় এসে গল্প করেছে। মুম্বাই থেকে দেবস্মিতা অমিত ফোন করে বেশ কিছুক্ষণ কথা বলেছে, কিন্তু কারোর কাছেই মৈত্রীর এই হঠাৎ অর্থপ্রাপ্তির কথা বলা হয়নি। মেঘা পরদিন সকালে মা আর মামার সাথে গিয়ে সাইন করে এসেছে। 2 বছর কেটে গেছে, প্রত্যাশা মতো টাকা পাওয়া গেছে। সেই টাকায় অর্ণব একতলা 2টো ঘর জুড়ে বিশাল স্টেশনারি দোকান আর গুদাম করেছে। নিজের বাড়িটা সারিয়েছে, দোতলায় 2 মেয়ের জন্য বড় একটা ঘর করেছে। দোকানের হিসাবপত্র এখন মৈত্রী সামলায়। এতদিন তার কমার্স পড়াটা সার্থক হয়েছে। সংসারের বাইরে একটা মনের মতো কাজ পেয়ে মৈত্রী এখন মুক্তির ডানা মেলেছে। আর হ্যাঁ, মেঘা এখন ফিজিক্স অনার্স নিয়ে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করছে। অস্বীকার করে লাভ নেই, গবেষণার নেশা তার রক্তে। নিজের প্রচেষ্টায় প্রথম বিশ্বের মাটিতে পা রাখার স্বপ্ন সত্যি করতে মরি আসে। তিন্নির চাহিদা তার বাবা এখন হাসি মুখে পূরণ করে দেয়, তাই তার আর বিশেষ অভিযোগ নেই। জীবনে একটা পর্যায়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে এলে বোধহয় পরের পথটা কিছুটা হলেও মসৃণ হয়। মানুষের হিসেবে ভুল হলেও বিধাতা পুরুষের ভুল হয় না।
একদিন ইন্দ্র মৈত্রীকে অথৈ জলে ভাসিয়ে চলে গিয়েছিল, আর কি আশ্চর্যজনকভাবে সেই ইন্দ্রই নিজের অজান্তেই যেন মৈত্রীকে সব সুখটা ফিরিয়ে দিল। এর নামই বোধহয় ভবিতব্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন একটি ধারাবাহিক গল্প নিয়ে শীঘ্রই ফিরছি।